হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা আলোচনা করব রসায়নের ষষ্ঠ অধ্যায়। তো আসি চ্যাপ্টারটি শুরু করা যাক। আমরা এখন আলোচনা করব রাসায়নিক সমীকরণ নিয়ে। তো রাসায়নিক সমীকরণ হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যেভাবে আমরা তাকে উপস্থাপন করে থাকি সেটাই হচ্ছে মূলত রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক সমীকরণ লেখার জন্য কিছু নিয়ম আছে এবং তোমাদের বইয়ে বিস্তারিতভাবে এবং সুন্দর করে আলোচনা করা হয়েছে। তোমাদেরকে সেটি পড়ে তা আয়ত্ত করার জন্য অনুরোধ করা হলো। তো আমি সংক্ষেপে জাস্ট আলোচনা করে দিচ্ছি যে এটি কীভাবে রাসায়নিক সমীকরণকে কীভাবে প্রকাশ করতে হয়। তো আমরা জানি রাসায়নিক সমীকরণ হচ্ছে মূলত আমাদের বিক্রিয়কে যে কোনো একটি যৌগ থাকবে, পরবর্তীতে তাপ, চাপ বা যে কোনো কারণে সেটি পরিবর্তিত হয়ে উৎপাদে পরিণত হবে। তো আমি দেখি যে ধরো এখানে একটি বিক্রিয়ক সেটি কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে সাপোজ টেম্পারেচার, প্রেশার আর যে কোনো কারণে এক উৎপাদে পরিণত হবে। এখন এর জন্য আমরা এখানে তীর চিহ্ন অথবা ইকুয়াল সাইন দিয়ে থাকি। তো যদি তীর চিহ্ন দিই বা ইকুয়াল সাইন দিই, আচ্ছা ইকুয়াল সাইনের কথা হচ্ছে, ইকুয়াল সাইন যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে সমতাকরণ করতে হবে। সমতাকরণের বিষয়টি একটু পরে আসছি আমি। আর যদি এখানে একের অধিক বিক্রিয়ক বা একের অধিক উৎপাদ থাকে তাহলে তাদেরকে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখে থাকি। সাপোজ এখানে যদি একের অধিক হয় তাহলে এখানে আরেকটি উৎপাদ দিকে তাদেরকে আমরা যোগ দিব। আবার এখানে যদি একের অধিক বিক্রিয়ক হয় তাহলে আমরা যোগ চিহ্ন দিব। আর যদি একের অধিক উৎপাদ হয় সেক্ষেত্রে আমরা এখানে তাকে লিখে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবং যদি তীর চিহ্ন বা ইকুয়াল সাইন যাই দিই না কেন অবশ্যই সমতাকরণের বিষয়টি করতে হবে। সমতাকরণের বিষয়টি করলে পরীক্ষাতে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। এবং যদি কোনো কারণে সমান দিয়ে দাও, সমান দিলে মানে হচ্ছে অবশ্যই তার সমতাকরণও করতে হবে। সমতাকরণ মানে হচ্ছে যে সাপোজ কোনো একটি বিক্রিয়কে কোনো একটি মৌলে সেটি যে পরিমাণ অণু বিদ্যমান থাকে উৎপাদেও কিন্তু সেই পরিমাণ পরমাণু বিদ্যমান থাকতে হবে। এবং এর জন্য প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা দিয়ে গুণ দেওয়ার মাধ্যমে আমরা মূলত সমতাকরণ করে থাকি। কিছুক্ষণ পর আমরা ম্যাথমেটিক্যাল সমস্যাগুলি করার সময় সমতাকরণ বিষয়টি আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তবে এখন আমরা সংক্ষেপে বলে রাখছি। তাহলে দেখি যে আমরা জানি আমাদের হাতের ডান পাশে আমরা বিক্রিয়ককে লিখব এবং ডান পাশে উৎপাদকে লিখব। একের অধিক থাকলে তাদেরকে আমরা যোগ চিহ্ন দিয়ে উপস্থাপন করব এবং উৎপাদ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে যাচ্ছি এটা বোঝাতে আমরা তীর চিহ্ন ইউজ করে থাকবো বা সমান চিহ্ন ইউজ করে থাকবো। যেটা ইউজ করি না কেন অবশ্যই আমাদেরকে সমতাকরণ করা জরুরি এবং সমান চিহ্ন ইউজ করলে অবশ্যই সমতাকরণ করতে হবে। এছাড়াও তাদের ভৌত অবস্থা বোঝানোর জন্য আমরা অবশ্যই তাদের ভৌত অবস্থা বোঝানোর জন্য সলিড হলে এস, লিকুইড হলে এল, অ্যাকুয়াস হলে বা জলীয় হলে একইউ দ্বারা প্রকাশ করতে থাকবো। অর্থাৎ এখানে আমরা এভাবে তাদেরকে লিখতে পারি যে সাপোজ সলিড অ্যাকুয়াস, এইভাবে তোমরা বিক্রিয়া দেখে অবশ্যই এগুলো লেখার চেষ্টা করবে। তাহলে যেটা হচ্ছে তাদের ভৌত অবস্থা বোঝানোর জন্য মূলত সেই যোগের ডান পাশে নিচে করে তাদের ভৌত অবস্থাটি এখানে প্রকাশ করতে হবে। যদি সলিড হয় তাহলে এস লিখবো ব্র্যাকেটের মধ্যে, যদি লিকুইড হয় এল লিখবো, যদি অ্যাকুয়াস হয় তাহলে একইউ লিখবো। এভাবে মূলত আমরা তাদের ভৌত অবস্থাকে প্রকাশ করে থাকতে পারি এবং এই হচ্ছে মূলত রাসায়নিক সমীকরণকে প্রকাশের জন্য কিছু নিয়মাবলী। এখন আমরা আলোচনা করব কিছু ভরভিত্তিক গাণিতিক সমস্যা নিয়ে। তো রসায়নের যে শাখায় বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ অথবা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণকে হিসাব করা হয় তাকে আমরা মূলত বলি স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি। তখন এই স্টয়কিওমিতি থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটি বিক্রিয়াতে যদি এত গ্রাম দেওয়া হয় তাহলে কত গ্রাম উৎপন্ন হবে, অথবা উৎপাদ এত হইলে বিক্রিয়ক কত গ্রাম ইউজ করার ফলে উৎপাদ এত গ্রাম উৎপন্ন হয়েছে। তো কথাগুলো কনফিউজিং এখন মনে হচ্ছে, কিছুক্ষণ পর তোমরা যদি স্টয়কিওমিতি ভালো বুঝতে পারো আশা করি পরীক্ষাতে আসা সব ধরনের গাণিতিক সমস্যাকে তোমরা সলভ করতে সক্ষম হবে। তো আসি শুরুতেই যে একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি। সাপোজ ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে ম্যাগনেসিয়াম লিখলাম, অক্সিজেন লিখলাম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন। এখন আমি বলেছি যে বিক্রিয়ক যদি একের অধিক উৎপন্ন হয়, একের অধিক বিক্রিয়ক থাকে তাহলে তাদেরকে আমরা যোগ চিহ্ন দিয়ে উপস্থাপন করবো এবং বিক্রিয়ক থেকে উৎপন্ন হয়েছে বোঝাতে আমরা তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ইউজ করবো। আমি এখানে তীর চিহ্ন ইউজ করছি। এবং পরবর্তী কাজ হচ্ছে সমতাকরণ করা। দেখছি এখানে অক্সিজেন 2টা পরমাণু কিন্তু এখানে একটা, এখানে অক্সিজেন 2টা কিন্তু
অক্সিজেন এখানে পরমাণু একটা, তাহলে এখানে 2 দিতে হলে এখানে সামনে একটা 2 বসাতে হবে। তাহলে এখন অক্সিজেনেরটা সমতাকরণ হলো, কিন্তু আবার এখানে ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেল, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম একটা, তাই একেও আমরা 2 যদি দেই তাহলে পুরোপুরি সমতাকরণ হয়েছে। তাহলে এখানে আমরা প্রয়োজনীয় সংখ্যা বসিয়ে বিক্রিয়াটি সমতাকরণ করে ফেললাম। এখন বসাবো এদের ভৌত অবস্থা। তো ভৌত অবস্থা ম্যাগনেসিয়ামের সলিড, অক্সিজেনের গ্যাস, ভৌত অবস্থা ম্যাগনেসিয়ামের সলিড, অক্সিজেনের গ্যাস এবং ম্যাগনেসিয়াম অক্সাইডেরও গ্যাস। তাহলে এই হচ্ছে মূলত রাসায়নিকটা সমীকরণকে ঠিকভাবে প্রকাশ করার উপায়। তো এটা আগে ঠিকভাবে করতে হবে, এরপর আমরা যেতে পারবো আমাদের গাণিতিক সমস্যা সলভ করতে। তো স্টোইকিওমেট্রি ফলো করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, যেখানে এই একটি বিক্রিয়া সমতাকরণ করার পর কোন মৌল কত মোল ইউজ হয়েছে। তো এখানে আমরা দেখছি এখানে ম্যাগনেসিয়াম 2 মোল ইউজ হচ্ছে, তাহলে এখানে এর নিচে লিখবো আমরা 2 মোল। অক্সিজেনে 1 মোল ইউজ হচ্ছে, তাহলে এখানে লিখবো আমরা 1 মোল। ম্যাগনেসিয়াম অক্সাইড ইউজ হয়েছে 2 মোল। তো এবার আমরা ঠিক তার নিচে এটি কত গ্রাম ইউজ হয়েছে তাও লিখে নিতে পারবো। তো ম্যাগনেসিয়াম আমরা জানি 24, তাহলে 2 মোল ইউজ হওয়া মানে 48 গ্রাম ইউজ হওয়া। আর অক্সিজেন 1 মোল মানে 32 গ্রাম। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা বের করতে পারি, তবে এই দুইটা যোগ করে দিলেও কিন্তু যেটা আসবে সেটা কিন্তু এটারই তার তত গ্রাম মিস হচ্ছে সেটাই বোঝাবে। তো এখানে যোগ করলে হচ্ছে 80 গ্রাম। এখন এতটুকু কাজ করতে হবে আমাদের সবাইকে কোনো একটা গাণিতিক সমস্যা সলভ করার জন্য। নিচে হ্যাঁ, অনেক সময় আমাদের পরমাণু নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে, তো বা অ্যাভোগাড্রো সংখ্যা নিয়েও কিছু কোয়েশ্চেন আসে। তো তার জন্য আমাদের এখানে যদি আমরা একটু চাই লিখতে পারি যে 2 × 6.02 × 10⁻23। আমরা তো জানি যে 1 মোল সমান 6.02 × 10⁻23, তাহলে 2 মোল সমান 2 × 6.023 × 10⁻23। যেহেতু এখানে 1 মোল ইউজ হয়েছে তাই এখানে 6.02 × 10⁻23, এবং এখানে যেহেতু 1 মোল ইউজ হয়েছে 2 মোল ইউজ হচ্ছে, তাহলে 2 × 6.023 × 10⁻23 লিখে দিতে পারি। তো কোনো একটি গাণিতিক সমস্যা সলভ করার আগে তার বিক্রিয়াটি লিখে এবং সেই বিক্রিয়াটি সমতাকরণ করে এরপর এই তথ্যগুলো তার নিচে লিখে দিতে হবে, তার নিচে সুন্দর করে লিখে দিতে হবে, যেটি আমাদের গাণিতিক সমস্যা সলভ করার ক্ষেত্রে অবশ্যই কাজে দেবে। তো এখন আমরা আসি বইয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করা ছিল, তো সেগুলো কীভাবে সহজেই সমাধান করা যায় তা আগে দেখিনি। তো বইয়ে একটি উদাহরণ ছিল যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে আমাকে অক্সিজেন বের করতে বলা হয়েছে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 5 গ্রাম। তাহলে এটি আমরা কিন্তু এই তথ্যগুলো উপস্থাপন করার পরই এটা করতে আমাদের সহজ হবে। এবং আমরা দেখছি কি এখানে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম কত করে আর 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত করে। এভাবে যৌগিক নিয়মে ম্যাথটি করতে পারলে খুব সহজেই ম্যাথটি সলভ হয়ে যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম কত করে আর 5 গ্রাম কত করে। তাহলে এখন আমরা সহজেই এইভাবে আমরা খুব সহজেই 5 গ্রাম অক্সিজেনের সাথে মূলত কত গ্রাম অক্সিজেন অ্যাড হলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে তা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারছি এই সম্পর্কগুলো ঠিকভাবে লিখে এবং বুঝতে পারার কারণে। তো এটি অবশ্যই তোমরা উপস্থাপন করবে যাতে করে তোমাদের নিজেদেরই সুবিধা হয় অঙ্ক করার ক্ষেত্রে। এরপর পরবর্তীতে বইয়ের আরেকটি কোয়েশ্চেন ছিল যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমাকে এখন ম্যাগনেসিয়াম ধাতু দেওয়া আছে 2 গ্রামের সাথে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হবে ধরে নিচ্ছি আমরা, এবং এর ফলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে তা আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা এখানে স্টোইকিওমেট্রি বা রাসায়নিক বিক্রিয়াকে ঠিকভাবে লিখে কি দেখতে পাচ্ছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন করে থাকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে লিখব 48 গ্রাম
ম্যাগনেসিয়াম উৎপন্ন করে থাকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম কত করে আর 2 গ্রাম কত করে, খুব সহজে বের হয়ে যাবে। এভাবে মূলত আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারছি খুব সহজে। পরবর্তী কোশ্চেনটি ছিল যে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। তো আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন 32 গ্রাম। তাহলে 1 গ্রামে কত আর 10 গ্রামে কত। তাহলে এটি কীভাবে করবো সলভ আমরা, যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন 32 গ্রাম, 1 গ্রামে কত এবং 10 গ্রামে কত, 32 × 10 ডিভাইড বাই 80। ক্যালকুলেশন করলে, এগুলো সব ক্যালকুলেশন করলে আমাদের প্রয়োজনীয় যে আমাদের যে আনসার সেটি খুব সহজে বের হয়ে যাবে আশা করি। তাহলে তোমরা এই স্টয়কিওমেট্রি বুঝে নিয়েছো এবং খুব সহজে আশা করি তোমরা কোনো একটি বিক্রিয়াকে আগে ঠিকভাবে লিখে তার তথ্যগুলো ঠিকভাবে উপস্থাপন করে এবং তাদের সম্পর্কগুলো বুঝতে পারলে আশা করি তোমরা যে কোনো প্রবলেমই সলভ করতে সক্ষম হবে।